আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। করোনাকালীন পরিস্থিতিতে অনার্স মাস্টার্স অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাধুবাদ জানাচ্ছি এবং সেই সাথে নিজেকে ভাগ্যবান মনে করছি এই কার্যক্রমের সাথে যুক্ত হতে পেরে। আশা করছি বাংলাদেশের অনার্স মাস্টার্সের সকল শিক্ষার্থীরা, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপকৃত হবে। আরো বেশি উপকৃত হবে সেই সমস্ত কলেজের শিক্ষার্থীরা যারা শিক্ষক স্বল্পতার কারণে নিয়মিত ক্লাস পায় না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনার্স মাস্টার্সের অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমরা শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি, সে শত্রু যতই ক্ষুদ্র, আণুবীক্ষণিক এবং শক্তিশালী হোক না কেন। আর এই শত্রুর হাত থেকে রক্ষার একমাত্র উপায় হলো নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি মেনে চলা। আর তাই তো সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আজকের সেশন পরিচালনায় আছি আমি, সৈয়দা সিফাতি নুরি, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। আমার অনার্স মাস্টার্সের বিষয় হলো উদ্ভিদ বিজ্ঞান। প্রোগ্রামের নাম জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনার্স চতুর্থ বর্ষের অনলাইন ক্লাস। আমার কোর্স কোড হলো 243003। আমি যে কোর্সটি পড়াবো সেটা হলো ইকোনমিক বোটানি, ইথনো বোটানি অ্যান্ড ফার্মাকোগনোসি। 3টা পার্টে এই কোর্সটা সাজানো। আজকে লেকচার নাম্বার 1। লেকচারের শিরোনাম ইন্ট্রোডাকশন অফ ইকোনমিক বোটানি অ্যান্ড ফুড গ্রেইন অর সিরিয়াল ইল্ডিং প্লান্টস। ইকোনমিক বোটানির ভূমিকা এবং খাদ্যশস্য উৎপাদনকারী উদ্ভিদের উপরে আলোচনা। প্রথমেই আমরা দেখব যে আলোচ্য বিষয় কি। আজকের আলোচ্য বিষয় বস্তু হলো ইকোনমিক বোটানি কি, ইকোনমিক বোটানির পরিসর ও গুরুত্ব, খাদ্যশস্য উৎপাদনকারী উদ্ভিদ সমূহ। এই কোর্স পড়ানো শুরু করার শুরুতেই আমি জানিয়ে দিতে চাই যে এই পুরো কোর্সটার যে মূল বিষয়, উপপাদ্য যে বিষয়টা, সেটা হলো এই কোর্সের মূল উপপাদ্য বিষয় বিভিন্ন গ্রুপের উদ্ভিদ সমূহের বোটানিক নেম, আঞ্চলিক নেম, গোত্র, উদ্ভিদ ব্যবহৃত অংশ এবং ব্যবহার। এই সাবজেক্টটা পড়তে হলে অনেক অনেক উদ্ভিদের সাথে পরিচিত হতে হবে। সেটা বিভিন্ন গ্রুপে ভাগ করা থাকবে, ইকোনমিক বোটানি, ইথনো বোটানি এবং ফার্মাকোগনোসি। 3টা পার্টেই এইরকম অনেক উদ্ভিদের বোটানিক নেম, তারপরে তাদের আঞ্চলিক নেম, গোত্রের নাম, ব্যবহৃত অংশ, ব্যবহার, এই জিনিসগুলো পড়তে হবে। বেসিক এক জায়গাতে মানে মূল প্রতিপাদ্য বিষয়টাই হলো এই বোটানিক নেম সহ উদ্ভিদগুলোর ব্যবহৃত অংশ, ব্যবহার স্টাডি করা। এই সাবজেক্টে শিক্ষার্থীরা তোমরা যদি ভালো করতে চাও তাহলে আমার প্রত্যেকটা ক্লাসের শেষে যে কাজগুলো দেওয়া থাকবে সেই কাজ অনুযায়ী তোমরা যদি নোট তৈরি করো, পড়াশোনা করো, তাহলে এই সাবজেক্টটা তোমরা আয়ত্তে নিয়ে নিতে পারবে খুব সহজে। এবং অবশ্যই এই সাবজেক্টে ভালো করা সেই ভালো করবে যে যত বেশি বোটানিক নামগুলো মুখস্থ করবে, গোত্রের নাম মুখস্থ করবে, সে তত ভালো করবে এই সাবজেক্টে। এই সাবজেক্টটা কিছুটা অঙ্কের মতো এই জন্য বললাম যে বোটানিক নেম ভুল হয়ে গেলে তাহলে নাম্বার মানে 100% নাম্বার কাটা হয়ে যেতে পারে যদি বোটানিক নেমটা ঠিকভাবে না লেখা হয়। আমরা মূল আলোচনায় চলে যাব। ইকোনমিক বোটানি। এখানে ইকোনমিক অর্থনীতি, মানে এখানে অর্থনীতি এবং উদ্ভিদ বিজ্ঞান মিলিত হয়ে যে ব্রাঞ্চটা, যে শাখাটা তৈরি হয়েছে সেটাকে বলা হচ্ছে ইকোনমিক বোটানি। এখন ইকোনমিক বোটানি আসলে কাকে বলে?
এটা উদ্ভিদ বিজ্ঞানের একটা শাখা। তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি যে, যে শাখাতে উদ্ভিদ বিজ্ঞানের যে শাখাতে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উদ্ভিদ সম্পর্কে আলোচনা, গবেষণা, পর্যালোচনা তথা উক্ত উদ্ভিদ সমূহের চাষাবাদ, প্রক্রিয়াজাতকরণ আলোচিত হয়, তাকে ইকোনমিক বোটানি বলে। তার মানে ইকোনমিক বোটানিতে যে বিষয়গুলো আলোচনা করা হবে সেটা আসলে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উদ্ভিদগুলোর উপরে, সেই উদ্ভিদগুলোর মানে সেই উদ্ভিদগুলোর উপরেই আর কি আলোচনা, গবেষণা, পর্যালোচনা। এগুলোর নাম কি, বোটানিক নেম কি, আঞ্চলিক নেম কি, ব্যবহৃত অংশের নাম কি, ব্যবহার বিধিটা কি, এবং এগুলোর চাষাবাদ এবং প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়া, এগুলো আলোচনা করা হবে ইকোনমিক বোটানি চ্যাপ্টারটাতে। এখন প্রশ্ন হলো, একটা উদ্ভিদ কখন অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন হয়? মানুষের অর্থনীতি রিলেটেড হলো মানুষের চাহিদার সাথে। অর্থনীতির সাথে মানুষের চাহিদার একটা মিল আছে। এখন একটা উদ্ভিদের যখন চাহিদা তৈরি হয়, মানুষের মধ্যে একটা উদ্ভিদের যখন চাহিদা তৈরি হয়, তখন এটা কিন্তু চাষাবাদের প্রয়োজন পড়ে। তারপরে চাষাবাদ যখন বেশি পরিমাণে পরিসরে এটা চাষাবাদ হয়, চাহিদাও বেড়ে যায়, তখন একটা বাণিজ্যিক ভ্যালু তৈরি হয়, এবং এভাবে আস্তে আস্তে একটা উদ্ভিদ অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন হয়ে যায়। ইকোনমিক বোটানির গুরুত্ব ও পরিসর। ইকোনমিক বোটানির গুরুত্ব ও পরিসর আলোচনা করতে হলে মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে সেইখানে দৃষ্টিপাত করতে হবে। তো ইকোনমিক বোটানির পরিসর মানুষের চাহিদার সাথে সম্পর্কযুক্ত। যেমন এখানে একটা আমরা দেখতে পাচ্ছি যে খাদ্য, মানুষ খাদ্য ছাড়া বাঁচতে পারে না, আর বেশিরভাগ খাদ্যের জন্যই মানুষ উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ তার নিজের খাদ্য, তার গৃহপালিত পশুর খাদ্য, সবকিছুর জন্যই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরোক্ষভাবে হচ্ছে উদ্ভিদের উপর নির্ভরশীল। এই খাদ্যের চাহিদার জন্যই যে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন অনেক ফসল আছে বাংলাদেশে, অনেক উদ্ভিদ আছে, সেগুলোর সম্পর্কে জানতে, আলোচনা করতে ইকোনমিক বোটানির জ্ঞান প্রয়োজন হয়। তারপরে 2 নম্বরে দেখতে পাচ্ছি বস্ত্র। মানুষের দ্বিতীয় মৌলিক চাহিদা খাদ্যের পরেই কিন্তু আসে বস্ত্র। আর মানুষের বস্ত্র তৈরির যে কাঁচা মালগুলো, মানে র ম্যাটেরিয়াল গুলো, সেগুলোর বেশিরভাগেরই সোর্স হলো উদ্ভিদ। যেহেতু একটা বস্ত্রের সাথে বস্ত্র শিল্প, অর্থনীতি এগুলোর সাথে জড়িত, এই জন্য এগুলো উৎপাদনের জন্য, এগুলো যে কাঁচা মাল তৈরি করতে হলে সেই সমস্ত উদ্ভিদগুলোর কিন্তু চাষাবাদ, প্রক্রিয়াজাতকরণ, বাণিজ্যিকরণ প্রয়োজন হয়। এই জন্য বস্ত্রের সাথে রিলেটেড আছে এরকম উদ্ভিদগুলো সম্পর্কে জানতে হলে ইকোনমিক বোটানির জ্ঞানের প্রয়োজন। এরপরে বাসস্থান। মানুষের খাদ্য, বস্ত্র যখন পূরণ হয়, মানুষের এরকম আস্তে আস্তে চাহিদাগুলো বাড়তে থাকে। বস্ত্র, বাসস্থান, তারপরে হচ্ছে আসবাবপত্র, বিভিন্ন শৌখিন দ্রব্যাদি তৈরি, এই সমস্ত চাহিদাগুলোর আস্তে আস্তে বাড়তে থাকে। এইগুলোর পেছনেও দেখা যাবে যে এগুলো তৈরি করতে যে উপকরণগুলো লাগে সেগুলোর বিভিন্ন অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উদ্ভিদ হলো সেগুলোর সোর্স। তাহলে এই বাসস্থানের সাথে রিলেটেড যে উপাদানগুলো থেকে পাওয়া যায় বাসস্থানের জন্য, সেগুলোর যে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উদ্ভিদ, তারপরে আসবাবপত্র, অন্যান্য সরঞ্জামাদি তৈরির উপাদানগুলো যে সমস্ত উদ্ভিদ থেকে পাওয়া যায়, সেই সমস্ত অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উদ্ভিদ, এগুলো সম্পর্কে জানতে হলেও ইকোনমিক বোটানির জ্ঞান প্রয়োজন। এরপরে নৈসর্গিক পরিবেশ। সেই নৈসর্গিক পরিবেশ তৈরি করতে চাইলে, এই নৈসর্গিক পরিবেশ সৌন্দর্য বৃদ্ধি, সেটা বাগানের হোক বা একটা উদ্যানের হোক বা একটা পার্কের হোক বা ঘরের ভেতরে হোক বাহিরে হোক, যে কোনো জায়গায় আমরা যদি নৈসর্গিক পরিবেশ তৈরি করতে চাই,
তাহলে আমাদের কি কিন্তু অবশ্যই কিছু মানে গাছ দরকার। আর এটার চাহিদা দিন দিন বাড়ছে, মানুষ সৌন্দর্য পিপাসু হচ্ছে, প্রকৃতির খোঁজে মানুষ আজকাল অনেক দূরে চলে যায়, নিজেরাও তৈরি করছে আর্টিফিশিয়ালি। তো এই সমস্ত নৈসর্গিক পরিবেশ তৈরির জন্য কিছু অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উদ্ভিদ আছে। এই উদ্ভিদগুলো সম্পর্কে জানতে হলেও ইকোনমিক বোটানির সাহায্য নিতে হবে। চিকিৎসা ক্ষেত্র এটা একটা অনেক বড় বিষয়। কবিরাজি চিকিৎসা থেকে শুরু করে বর্তমানে আমাদের যে উন্নত চিকিৎসা ব্যবস্থা, আমাদের যে উন্নত চিকিৎসা ব্যবস্থার যে ওষুধপত্র তৈরির যে মানে বিশেষ করে ফার্মাকোগনোসি যেটা ফার্মেসির বিষয়টা, ওষুধ তৈরি, সেই বিষয়টার সেইগুলোর যে উপাদানগুলো উপকরণগুলোর ম্যাক্সিমাম সোর্সই হলো এই সমস্ত উদ্ভিদ। আর চিকিৎসার চিকিৎসার যে বাণিজ্য, সেই বাণিজ্যর জন্য চিকিৎসা বাণিজ্যকে এগিয়ে নেওয়ার জন্য চিকিৎসাকে বা বিশেষ করে ওষুধি গুণের জন্য অনেকগুলো গাছ আছে যেগুলোর এখন অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন হয়ে উঠেছে। এই গাছগুলো সম্পর্কে জানতে হলেও ইকোনমিক বোটানি জ্ঞান অপরিহার্য। কিভাবে এই সমস্ত গাছগুলো চাষাবাদ করা হয়, কিভাবে প্রক্রিয়াজাতকরণ করা হয়, এগুলো জানতে হবে এই সাবজেক্ট থেকে। এই চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত উদ্ভিদগুলো, ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদগুলো এর অন্তর্গত। আবার দেখা গেছে যে বিউটিফিকেশন একটা জনপ্রিয় টপিকস এখন, সৌন্দর্য চর্চা এটা এখন বর্তমানে খুবই মানে যে পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন একটা বিষয়, যেখানে যে মূল উপাদানগুলো সোর্সই হলো বিভিন্ন রকমের প্লান্ট। যেহেতু এগুলো চাহিদা বাড়ছে, সেই জন্য এগুলোর অর্থনৈতিক ভ্যালু তৈরি হয়ে গেছে আর অর্থনৈতিক ভাবে চাষ করছে। এই সৌন্দর্য চর্চায় ব্যবহৃত উদ্ভিদগুলোর বেশিরভাগই আসলে ভেষজ প্লান্টগুলো থেকেই এগুলো প্র্যাকটিস করা হয়। এই উদ্ভিদগুলো সম্পর্কে জানতেও ইকোনমিক বোটানির জ্ঞানের প্রয়োজন আছে। তারপরে ধর্ম সংস্কৃতি, আমাদের দেশ তথা পুরা বিশ্বে যত বড় বড় ধর্ম, প্রধান যে ধর্ম সংস্কৃতি আছে, সবকিছুর সাথেই দেখা যাবে রিলেটেড কিছু উদ্ভিদ আছে। এই উদ্ভিদগুলোকে বলা হয় পবিত্র উদ্ভিদ, ইংলিশে বলে স্যাক্রেড প্লান্ট। সব ধর্মীয় বিশ্বাস থেকে এই কিছু উদ্ভিদ আছে। এই উদ্ভিদগুলোর ধর্ম বিশ্বাস থেকে এগুলোর চাহিদা আছে, অর্থনৈতিক গুরুত্ব আছে। এই জন্য এই উদ্ভিদগুলো সম্পর্কে জানতে হলেও ইকোনমিক বোটানি স্টাডি করতে হবে, ইকোনমিক বোটানি জ্ঞানের প্রয়োজন আছে। আমরা এখন এই পর্যন্ত দেখলাম যে 8টা পরিসর ইকোনমিক বোটানির যে পরিসর। আমরা ইকোনমিক বোটানিতে যে সমস্ত মানে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উদ্ভিদগুলো আছে সেগুলোর যে পরিসর, সেগুলো কিন্তু আমরা দেখলাম খাদ্যে, বস্ত্রে, বাসস্থানে, আসবাবপত্র, অন্যান্য সরঞ্জামাদি তৈরি, সেদিকে তারপরে নৈসর্গিক পরিবেশ তৈরি, চিকিৎসা, সৌন্দর্য চর্চা, ধর্ম সংস্কৃতি, এই পরিসরগুলোর মধ্যে আছে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন অসংখ্য উদ্ভিদ। এই উদ্ভিদগুলোকে আবার বিভিন্ন গ্রুপে এই চাহিদার উপর ভিত্তি করে, এই চাহিদাগুলোর উপর ভিত্তি করে আবার এই মানে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উদ্ভিদগুলোকে আরো কিছু গ্রুপে ভাগ করা হয়েছে। সেই গ্রুপগুলোর দিকে এখন আমরা একটু আলোচনা করব। যেমন খাদ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে মানে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উদ্ভিদগুলো আছে, খাদ্য রিলেটেড বিষয়টা। তো আমরা সেগুলো এখন দেখব। প্রথমেই আমরা দেখব খাদ্য চাহিদার ভিত্তিতে উদ্ভিদের গ্রুপ। খাদ্যশস্য উৎপাদনকারী উদ্ভিদ, এটা একটা গ্রুপ। খাদ্য চাহিদার ভিত্তিতে উদ্ভিদের গ্রুপ মানে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উদ্ভিদের গ্রুপ, যেমন খাদ্যশস্য উৎপাদনকারী উদ্ভিদ, যেটা আমি আজকে ক্লাসে আলোচনা করব। খাদ্যশস্য বা ফুড গ্রেইন ইল্ডিং প্লান্ট। তো এই খাদ্যশস্য উৎপাদনকারী উদ্ভিদের একটা গ্রুপ আছে। তারপরে তেল উৎপাদনকারী, মানুষের জীবনে দৈনন্দিন কাজে তেল নানা কাজে ব্যবহার করা হয়। দেখা গেছে যে মানুষ যে সমস্ত তেল
তার দৈনন্দিন কাজে ব্যবহার করছে, বেশিরভাগেরই সোর্স হলো বিভিন্ন উদ্ভিদ। এই সমস্ত তেল উৎপাদনকারী উদ্ভিদের একটা গ্রুপ আছে খাদ্য চাহিদার ভিত্তিতে। তারপর খাদ্য চাহিদার ভিত্তিতে আরেকটি গ্রুপ দেখা যাচ্ছে, সেটা হলো ডাল জাতীয় উদ্ভিদ, ডাল উৎপাদনকারী উদ্ভিদ। আমরা আমাদের দেশে ডাল উৎপাদনকারী যে উদ্ভিদগুলো, আসলে ডাল জাতীয় প্রোটিনের সোর্স, গরিব দেশগুলোতে যারা গরিব তাদেরকে ডালকে বলা হয় গরিবের মাংস, বিভিন্ন ধরনের ডাল। তো ডাল উৎপাদনকারী উদ্ভিদও হলো একটা গ্রুপ, অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন গ্রুপ। এরপরে সবজি উৎপাদনকারী উদ্ভিদ, তারপরে আছে ফল উৎপাদনকারী উদ্ভিদ। মানুষ আদিমকাল থেকে, যখন থেকে গুহায় বসবাস করতো, তখন থেকেই কিন্তু মানুষ ফল, শাকসবজি, ডাল এগুলো খাওয়ার অভ্যাস তৈরি হতো মানুষের। তো বিশেষ করে ফল ফল খাওয়ার যে অভ্যাস, সেটাই সবচেয়ে প্রাচীন, সবচেয়ে আদিমকাল থেকে। তারপরে চিনি উৎপাদনকারী উদ্ভিদের আরেকটা গ্রুপ আছে। চিনি উৎপাদনকারী আমরা শুধু মনে করি আখ, আসলে আখ না, আখ ছাড়াও আরো কিছু উদ্ভিদ আছে যেগুলো থেকে চিনি তৈরি হয়। তারপরে বিভিন্ন রকমের পানীয় উৎপাদনকারী উদ্ভিদ আছে, সেগুলোর একটা গ্রুপ। পানীয় যেমন তোমাদের সিলেবাসেই থাকবে চা, চা জাতীয় যে গাছ, চা উদ্ভিদ, এটা থেকে চা পানীয় এবং চা গাছের যে প্রক্রিয়াজাতকরণ, এগুলো তোমরা দেখবে। চায়ের প্রকারভেদ সবই এখানে আলোচনা হবে। এরপরে খাদ্য চাহিদার ভিত্তিতে গোখাদ্য প্রদানকারী উদ্ভিদ। কিছু উদ্ভিদ আছে যেগুলো মানুষ তার গবাদি পশুকে মানে তার পালনে ব্যবহার করে থাকে। যে কিছু শস্য উদ্ভিদ আছে যেগুলো, সেই উদ্ভিদের একটা গ্রুপ আছে। তারপরে মৎস্য প্রতিপালনকারী, মাছ প্রতিপালনের জন্য কিছু উদ্ভিদের ব্যবহার আছে, সেগুলোর অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উদ্ভিদ। অবশ্যই মৎস্য পালনকারী উদ্ভিদগুলো সম্পর্কে জানতে হলেও ইকোনমিক বোটানির জ্ঞান দরকার। এরপরে যে চাহিদাগুলো, সেটা হলো বস্ত্র, বাসস্থান, আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জামাদি তৈরির যে কাঁচা উপাদানগুলো, কাঁচামালগুলো, সেইগুলোর চাহিদা পূরণ করে যে সমস্ত অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উদ্ভিদের গ্রুপ, সেগুলো হলো যেমন রং প্রদানকারী উদ্ভিদ, তন্তু উৎপাদনকারী উদ্ভিদ, তারপরে কাঠ উৎপাদনকারী উদ্ভিদ, রাবার উৎপাদনকারী উদ্ভিদ। এই যে মানুষ উদ্ভিজ্জ যে জিনিসগুলো ব্যবহার করে থাকে এই চাহিদাগুলো পূরণের জন্য, বস্ত্র, বাসস্থানে, আসবাবপত্র তৈরিতে, সরঞ্জামাদি তৈরিতে, তার সবগুলো গ্রুপই মোটামুটি এখানে আছে। কালার করতে রং প্রদানকারী উদ্ভিদ আছে, তন্তু উৎপাদনকারী উদ্ভিদ, এগুলো থেকে তন্তু বা আসবাব, ফাইবার জাতীয়, এগুলো থেকে কাপড়, বস্তা, তারপরে দড়ি, এই টাইপের জিনিসগুলো তৈরি হয় তন্তু জাতীয় উদ্ভিদের তন্তু থেকে। এরপরে কাষ্ঠ উৎপাদনকারী উদ্ভিদের কাঠ থেকে আসবাবপত্র তৈরি হতে পারে, বাসস্থানের জন্য জরুরি যে উপকরণ, সেগুলো তৈরি হতে পারে। তারপরে অন্যান্য দৈনন্দিন কাজের জন্য অন্যান্য সরঞ্জামাদি তৈরিতেও কাঠ এবং তন্তু ব্যবহার করা হয়ে থাকে, শৌখিন জিনিসপত্র তৈরিতে। এই তন্তু শিল্প, কাষ্ঠ শিল্প, এগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন কুটির শিল্প গড়ে উঠেছে আমাদের দেশে। এরপরে রাবার উৎপাদনকারী উদ্ভিদ আছে। এই রাবার জাতীয় উদ্ভিদেরও বাণিজ্যিক ভ্যালু আছে, অর্থনৈতিক ভ্যালু আছে। রাবার থেকে অনেক ধরনের শৌখিন সরঞ্জামাদি, মানুষের ব্যবহার্য জিনিসপত্র তৈরি হয়ে থাকে, যা ইকোনমিক বোটানি স্টাডির মাধ্যমে এই উদ্ভিদগুলো সম্পর্কে আমরা জানতে পারি। নৈসর্গিক পরিবেশ, এই চাহিদা পূরণের জন্য অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন যে উদ্ভিদ গ্রুপগুলো আছে, সেটা হলো ছায়া প্রদানকারী উদ্ভিদ, ফুল উৎপাদনকারী উদ্ভিদ, বিভিন্ন রকমের ফুল উৎপাদনকারী উদ্ভিদ। আজকাল শুধু ঘরে ঘরে বাহিরে বাগানেই ফুল শোভা পায় না, বিভিন্ন অনুষ্ঠানে
ফুলের অনেক চাহিদা, বিভিন্ন অনুষ্ঠান, তারপরে ঘর বাড়ি সাজাতে, বিভিন্ন কালচারাল প্রোগ্রামে ফুলের অনেক চাহিদা, এই জন্য ফুল চাষ করা হচ্ছে। ফুলের একটা বাণিজ্যিক ভ্যালু তৈরি হয়েছে, ফুল অর্থনৈতিকভাবে চাষ করা হয়। কোন ফুল কিভাবে চাষ করতে হয় সেই ফুলগুলো সম্পর্কে জানতে আমাদের এই ইকোনমিক বোটানির জ্ঞান প্রয়োজন। এরপরে যে বিষয়টা, এটা অনেক বড় একটা বিষয়, চিকিৎসা এবং সৌন্দর্য চর্চা, বিউটিফিকেশন। এই চাহিদাগুলো পূরণ করতে চিকিৎসার সাথে রিলেটেড আছে ঔষধি বিদ্যা, ঔষধের যে উপকরণগুলো, সেই উপকরণগুলো ম্যাক্সিমাম সোর্সই হলো মেডিসিনাল প্লান্ট। এই চিকিৎসা সৌন্দর্য চাহিদা পূরণের ক্ষেত্রে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উদ্ভিদের যে গ্রুপগুলো, সেটা হলো ভেষজ উৎপাদনকারী উদ্ভিদ, তারপরে মধু প্রদানকারী উদ্ভিদ। মধু এবং মেডিসিনাল প্লান্ট, মধু প্রদানকারী যে উদ্ভিদগুলো, কারণ মধু হচ্ছে এই ভেষজের সাথে একটা উপকার। ভেষজ যে কোনো মেডিসিন, হার্বাল মেডিসিন তৈরির ক্ষেত্রে একটা উপকরণ হলো মধু। এই জন্য চিকিৎসা ও সৌন্দর্য রিলেটেড গ্রুপের মধ্যে মধু প্রদানকারী উদ্ভিদগুলোকেও ফেলা হয়েছে। সৌন্দর্য চর্চা এবং চিকিৎসায় এটার সাথে মধু রিলেটেড। বর্তমানে মধুটা শুধু মধু চাষের জন্যই কিছু ফুল চাষ করা হয়, যেমন আবার একসাথে দুইটা হবে, যেমন সরিষা যদি চাষ করা যায়, একদিকে সরিষার ফসল পাওয়া যাবে, আরেকদিকে হচ্ছে সেখানে মৌচাকের চাষ করে, মৌমাছি চাষ করে ফুলের ওই বাগানটাকে ব্যবহার করে ফুলের যে মধুটাও কালেক্ট করে সেই সরিষা ফুলের মধু এরকম একটা বাণিজ্যিক ভাবে উৎপাদন সম্ভব। সরিষা মধু, এইভাবে বাণিজ্যিক কিছু মধু পাওয়া যায়, সরিষা মধু, ল্যাভেন্ডার মধু, মানে বিভিন্ন ফুলে। আবার ল্যাভেন্ডার ফুল, কিছু মনোহারী ফুল আছে যেগুলোর হচ্ছে ফলের জন্য না, হয়তো বা কোনো ফসলের জন্য না, সেগুলো চাষই করা হয় শুধু মধু চাষের জন্য। এভাবে ভেষজ উৎপাদনকারী উদ্ভিদ, মধু প্রদানকারী উদ্ভিদ এই গ্রুপের অন্তর্গত, চিকিৎসা ও সৌন্দর্য রিলেটেড। ধর্ম ও সংস্কৃতির চাহিদার ভিত্তিতে উদ্ভিদের গ্রুপ। এই সমস্ত কাজে যে উদ্ভিদগুলোর প্রয়োজন হয়, যে উদ্ভিদগুলো ব্যবহার করা হয় সব ধর্মে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, তারপরে ইসলাম ধর্ম, সব ধর্মেই কিছু না কিছু উদ্ভিদ আছে যেগুলো মানে ধর্মীয় বিশ্বাস থেকে এগুলোকে ব্যবহার করা হয়। সেই উদ্ভিদগুলোকে বলা হচ্ছে ঐশ্বরিক বা ধর্মীয় বা পবিত্র উদ্ভিদ। এই উদ্ভিদগুলো সম্পর্কেও জানা সম্ভব হয় ইকোনমিক বোটানির মাধ্যমে। আর এগুলোর যদি চাহিদা যেহেতু তৈরি হচ্ছে, বড় বড় ধর্মীয় বিষয়গুলো, বিশেষ করে ধর্মীয় প্রোগ্রামগুলো কমপ্লিট করার জন্য এই উদ্ভিদগুলোর প্রয়োজন হয়। যখন চাহিদা বেড়ে যায় তখন এগুলোকে বাণিজ্যিকভাবে উৎপাদন করতে হয়। তাহলে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, এটা থেকে অবশ্যই আমরা বলতে পারি যে এই যে গ্রুপের অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উদ্ভিদ সমূহের বোটানিক নেম, আঞ্চলিক নেম, গোত্র, ব্যবহৃত অংশ, ব্যবহার, চাষাবাদ এবং প্রক্রিয়াজাতকরণ, এইগুলো জানতে ইকোনমিক বোটানির গুরুত্ব অপরিসীম। এবার ফুড গ্রেইন, দানা শস্য, যে হেডিংটা, সেটাতে চলে যাব। কোন খাবারগুলো দানা শস্য? সাধারণত ঘাস বা পয়েসি গোত্রের উদ্ভিদ আছে, সেই উদ্ভিদগুলোর ফলকে বলা হয় ক্যারিওপসিস, আর এই ক্যারিওপসিস ফলকেই বলা হয় ফুড গ্রেইন। বর্ণনার সুবিধার জন্য ফুড গ্রেইনকে 3টি ভাগে ভাগ করা যায়। একটা হলো
সিরিয়াল, যেটাকে বাংলায় বলে তন্তুল শস্য। 2 নাম্বার হলো মিলেটস, ক্ষুদ্র দানাযুক্ত শস্য। প্রথমে এই দুইটির উপরও আমি আলোচনা করব। সিরিয়াল, যেগুলো তন্তুল শস্য, কোনগুলো সিরিয়াল আর কোনগুলো মিলেটস। সিরিয়াল হলো যে সমস্ত শস্য প্রধান খাদ্য হিসেবে মানুষ ব্যবহার করে থাকে। আর যে সমস্ত মানে দানা শস্য, ফুড গ্রেইন, মানুষ প্রধান খাদ্য হিসেবে ব্যবহার করে না, গরিব বা আদিবাসী লোকরা খাদ্য হিসেবে গ্রহণ করে, সেগুলো হলো মিলেট বা ক্ষুদ্র দানাযুক্ত। এখন প্রশ্ন হলো যে এই যে প্রধান খাদ্য হিসেবে এগুলো কেন ব্যবহার করা হয়, সিরিয়াল কেন ব্যবহার করা হয়, মিলেট কেন প্রধান খাদ্য হিসেবে ব্যবহার করা হয় না? এই জন্যই প্রধান খাদ্য হিসেবে সিরিয়াল গুলো ব্যবহার করা হয়। এগুলোর যে প্রক্রিয়াজাতকরণ, এগুলো যে চাষাবাদ পদ্ধতি, এগুলো সহজ, মিলেটের থেকে এগুলো সহজ এবং উচ্চ ফলনশীল হয়ে থাকে। সিরিয়াল গুলো অতি অল্প সময়ে উচ্চ ফলনশীল এই জাতগুলো হয়ে থাকে। আর মিলেট গুলো দেখা গেছে ফলন কম হয়, চাষাবাস করাও হচ্ছে একটু কষ্টদায়ক। তারপরে এটা প্রক্রিয়াজাত, দানাগুলোকে যে সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, এটাও কঠিন, একটু অপেক্ষাকৃত কঠিন। এই জন্যই সাধারণত এটা চাষ করতে চায় না কেউ। কিন্তু দেখা যাচ্ছে যে খরচ সহজেই কম হয়ে থাকে এই মিলেট বা ক্ষুদ্র দানাযুক্ত ফসলের, যার জন্য গরিব ও আদিবাসী লোকেরা এটাকে প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। এরপরে যে আবার সিরিয়াল এবং মিলেটের আছে দুটো করে প্রকার, যেমন মেজর এবং মাইনর। মিলেটেরও আছে মেজর এবং মাইনর। সিরিয়ালের মেজর, যেগুলো বেশি প্রচলিত, বেশি ব্যবহার করা হয় প্রধান খাদ্য হিসেবে, সেগুলো হলো মেজর। আর যে সমস্ত সিরিয়াল অপ্রচলিত, কম প্রচলিত, সেগুলো হলো মাইনর সিরিয়াল। মিলেটের ক্ষেত্রেও তাই, যেগুলো বেশি ব্যবহৃত, বেশি প্রচলিত মিলেট, সেগুলো হলো মেজর, আর যেগুলো কম প্রচলিত সেগুলো হলো মাইনর মিলেট। তাহলে প্রধান খাদ্য হিসেবে যেগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো হলো সিরিয়াল। মেজর সিরিয়াল হলো যেগুলো সিরিয়াল হিসেবে বেশি ব্যবহার করা হয়, আর যেগুলো কম জনপ্রিয় বা কম প্রচলিত সেগুলো হলো মাইনর সিরিয়াল। মিলেটের ক্ষেত্রেও তাই, যেগুলো বেশি প্রচলিত সেগুলো মেজর, আর যে সমস্ত মিলেট কম প্রচলিত সেগুলো হলো মাইনর মিলেটস। এগুলোর উদাহরণও আমরা দেখব। 3 নাম্বার যেটা দেখতে পাচ্ছি সেটা হলো সিউডো সিরিয়ালস। দেখা গেছে যে এই সিরিয়ালগুলো, মানে যে তন্তুল শস্য যে সিরিয়ালগুলো, সেই সিরিয়ালগুলোর মতনই খাদ্য গুণ সম্পন্ন, দেখতেও দানাগুলো কিছুটা সেই সিরিয়ালগুলোর মতন, কিন্তু এগুলো কেন অলিক তন্তুল শস্য, কেন এগুলো সিউডো সিরিয়াল? আমরা জানি যে সাধারণত পোয়েসি গোত্রের যে উদ্ভিদ, তারাই হলো সিরিয়াল উৎপাদনকারী উদ্ভিদ। কিন্তু কিছু উদ্ভিদ আছে এই পোয়েসি গোত্রের বাহিরে, পোয়েসি গোত্র ছাড়া অন্য গোত্রের উদ্ভিদগুলো যদি ফুড গ্রেন দেয়, সেগুলো হলো সিউডো সিরিয়াল উৎপাদনকারী উদ্ভিদ। তাহলে সিউডো সিরিয়াল, পোয়েসি গোত্রের ছাড়া অন্য কোনো গোত্রের ফুড গ্রেনকে বলা হয় সিউডো সিরিয়াল। তাহলে 3 প্রকার আমরা দেখলাম, 1 নাম্বার সিরিয়াল, 2 নাম্বার মিলেট, 3 নাম্বার সিউডো সিরিয়াল। এখন এইগুলোর হেডিং এ উদ্ভিদের ছবি, উদাহরণ আমি দেখাবো। এখানে যে উদাহরণগুলোর ক্ষেত্রে যেটা মূল বিষয়, উদ্ভিদটাকে চেনা, উদ্ভিদটার বোটানিক নেম, ফ্যামিলি নেম এবং ব্যবহৃত অংশ এবং ব্যবহার। সাধারণত সেই উদ্ভিদগুলো কি কি কাজে ব্যবহার করা হয়। আমরা কিন্তু জানি যে প্রধান খাদ্য শস্য, প্রধান খাদ্য, আমাদের দেশের প্রধান খাদ্য ভাত, ভাত রুটি, এই সাবকন্টিনেন্টে এগুলো হলো প্রধান খাদ্য। তো এই পোয়েসি গোত্রে ফুড গ্রেইন জাতীয় যে উদ্ভিদগুলো মূল প্রধান খাদ্য তৈরির ক্ষেত্রে এদের ভূমিকা থাকবে। তো প্রথমে আমরা দেখব যে ফুড গ্রেইনটার যে গঠন, দানার, আমরা সিরিয়াল দানা দেখব, দানার স্ট্রাকচারটা একটু দেখি। সিরিয়াল তন্তু, স্ট্রাকচার অফ সিরিয়াল গ্রেইন। এখানে আমরা একটা পূর্ণ সিরিয়াল দেখতে পাচ্ছি, এটা একটা দানা, আর এটা
একটা লম্বচ্ছেদ। লম্বচ্ছেদে হলুদ যে অংশটা, এটা সবচেয়ে বেশি, এটাই আসলে মূল খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। সবচেয়ে বাহিরের যে লেয়ারটা ব্রাউন কালারের, সেটা হলো ব্র্যান লেয়ার, যেটাকে বলা হয় তুষ বা ভুসি। আরেকটা হচ্ছে মাঝখানের যে সবচেয়ে বেশি অংশ, এটা হলো 84%, ব্র্যান লেয়ারটা 14%, আর এন্ডোস্পার্ম হলো 84%। এই ইয়েলো অংশটাই হলো এন্ডোস্পার্ম বা শস্য। তারপর 2%, এখানে যে গ্রিন কালারের যে অংশটা দেখা যাচ্ছে, এটা হলো জার্ম বা অঙ্কুর, এটা 2%। ব্র্যান লেয়ার 14%, এন্ডোস্পার্ম 84% এবং জার্ম 2% একটা সিরিয়াল গ্রেনের মধ্যে থাকে। এই ব্র্যান লেয়ারের মধ্যে পুষ্টি উপাদান আছে ফাইবার, ভিটামিন বি, ক্যালসিয়াম এবং আয়রন। আর এন্ডোস্পার্মের মধ্যে আছে স্টার্চ, প্রোটিন, ভিটামিন বি, এই উপাদানগুলো বেশি পরিমাণে আছে। জার্মের মধ্যে আছে প্রোটিন, ফ্যাট, ভিটামিন বি এবং ই এবং আয়রন। এই চারটা অংশ গ্রেনে থাকে, সিরিয়াল গ্রেনে: ব্র্যান লেয়ার, এন্ডোস্পার্ম অ্যান্ড জার্ম লেয়ার। এখানে আরেকটা লম্বচ্ছেদ দেখতে পাচ্ছি সিরিয়াল গ্রেনের বা খাদ্য দানার, শস্য দানার। তো শস্য দানার সবচেয়ে বাহিরের যে লেয়ারটা, সেটা হচ্ছে ভুসি, আর মাঝখানের যে সবচেয়ে বেশি অংশটা, সেটা হলো এন্ডোস্পার্ম। এটা হলো এন্ডোস্পার্ম। আর একদম একদম ধারে এক সাইডে যে গোলাকার এই অংশটা, এটা হলো জার্ম, অঙ্কুর। এটা হলো একটা সিরিয়াল গ্রেনের গঠন। মেজর সিরিয়ালের উদাহরণ দেখব। এই মেজর সিরিয়াল গুলো আমরা বেশিরভাগ প্রায় সবাই চিনি এগুলোর গাছগুলো, এই জন্য আমি এগুলোর গাছ দেখাবো না, ছবি দেখাবো না। ধানের বৈজ্ঞানিক নাম হলো ওরাইজা স্যাটিভা। গমের বৈজ্ঞানিক নাম ট্রিটিকাম অ্যাস্টিভাম। ভুট্টা জিয়া মাইস। এই তিনটা উদ্ভিদের বোটানিক নেম পেয়ে গেলাম, মানে এগুলো লোকাল নেম পেয়ে গেলাম। তারপরে এর ব্যবহৃত অংশটা কি, কোন অংশটা খাওয়া হয়? বীজের যে শস্য এন্ডোস্পার্ম, এটাই হচ্ছে মূল খাবার বিষয় বা ব্যবহৃত অংশ, খাদ্যাংশ। এরপরে মাইনর সিরিয়াল, যেগুলো কম ব্যবহৃত বা অপ্রচলিত সিরিয়াল গুলো, সেগুলো হলো বার্লি, জব, রাই। বার্লি হর্ডিয়াম ভুলগ্যারি, জব অ্যাভিনা স্যাটিভা, রাই সেকেলি সেরেলি। এই তিনটা উদ্ভিদ আমি দেখাবো, বার্লি উদ্ভিদ, তারপরে জব উদ্ভিদ, রাই উদ্ভিদ, এগুলোর যে দানা, তারপরে এগুলো যে গাছ, এগুলোর পিকচার আমরা এখন দেখবো। এই গাছগুলো দেখতে অনেকটা ধান, গম, ভুট্টার গাছের মতনই। তো এইগুলার যে ব্যবহৃত, এগুলোর যে ফ্যামিলি নেম কিন্তু কমন, পোয়েসি। আর ব্যবহৃত অংশ হলো বীজের শস্য, এটারও ব্যবহৃত অংশ হলো বীজের শস্য। আর ব্যবহার করা হয়, এগুলোর কি কি ব্যবহার আছে? ধান, গম, ভুট্টা, এগুলোর ভাত, রুটি, তারপরে বিস্কিট, কেক, মানে বিভিন্ন বেকারিজ ফুড গুলো তৈরির মূল সোর্স হলো এই মেজর সিরিয়াল গুলো। ঠিক মেজর সিরিয়াল যেগুলো কারণে ব্যবহার করা হয়, মাইনর সিরিয়াল গুলোরও ঠিক একই সোর্স আর কি এগুলো। তবে এই যে মাইনর সিরিয়াল গুলোর মধ্যে যেটা দেখানো হলো বার্লি, জব, রাই, এগুলো হচ্ছে আটা, এগুলো থেকে বেশিরভাগই আটা তৈরি হয়, আটা থেকে বেকারিজ ফুড গুলো তৈরি হয় বিভিন্ন রকমের। তবে এখানে যে জব, যেটা বাণিজ্যিক নেম বর্তমানে ওটস, এটা থেকে, এটাও ভাতের বিকল্প, খাওয়া যেতে পারে রান্না করে। এরপর আমরা মাইনর সিরিয়াল গুলো তাহলে দেখবো, মেজর গুলো দেখছি না। এক নাম্বার বার্লি। এখানে আমরা বার্লির ছড়া দেখতে পাচ্ছি, ছড়ার ছবি। এই বার্লির যে ছড়া, এটা হলো কিছুটা গমের ছড়ার মতন। এর দানাটাও দেখতে, বার্লির দানাটাও দেখতে গমের মতো। এরপরে এটার যে বৈজ্ঞানিক নাম হলো হর্ডিয়াম
ভুলগ্যারি। বোটানিক নেম গুলো সঠিকভাবে নির্ভুলভাবে লিখতে হবে। 2 নম্বর যে উদাহরণ দেখতে পাচ্ছি সেটা হলো ওটস। এটার বৈজ্ঞানিক নাম অ্যাভিনা স্যাটিভা। অ্যাভিনা স্যাটিভা। আর এটা একটা দানা দেখা যাচ্ছে ওটসের দানা। ওটসকে বাণিজ্যিকভাবে যেভাবে বিক্রি করা হয় কলয়েডাল ওটস মিল, এইভাবে কলয়েডাল ওটস মিল তৈরি করা হয়। তাহলে ওটসের বৈজ্ঞানিক নাম হলো অ্যাভিনা স্যাটিভা। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রাইয়ের ছড়া, রাই সেকেলি সেরেলি। সেকেলি সেরেলির দানাও গমের মতন, গাছের ছড়াগুলো দেখতে গম গাছের মতন। এটা হলো রাইস সিড, এটাকে বলা হচ্ছে সেকেলি সেরেলি। এরপরে আমরা চলে আসলাম আরেকটা যে হেডিং, 2 নাম্বার প্রকার ভেদ। ফুড গ্রেনের 2 নাম্বার প্রকার হলো ক্ষুদ্র দানাযুক্ত শস্য, এটা হলো মিলেটস। মেজর মিলেটস এর উদাহরণ হলো জোয়ার, যেটার বৈজ্ঞানিক নাম হলো সরগম ভুলগ্যারি। 2 নাম্বার বাজরা, প্যানিসেটাম টাইফয়েডিয়াম। 3 নাম্বার উদাহরণ হলো কাউন। এই কাউনকে ইংলিশে বলে ফক্সটেইল মিলেটস। ফক্সটেইল মানে শিয়ালের লেজ। কাউনের যে ছড়াটা, এটা দেখতে কিছুটা শিয়ালের লেজের মতন হয়ে থাকে। পুষ্পমঞ্জুরিটা দেখতে শিয়ালের লেজের মতন, এই জন্য এটাকে বলা হয় ফক্সটেইল মিলেটস। ফক্সটেইল মিলেটস কাউন, এটার বৈজ্ঞানিক নাম সেটারিয়া ইটালিকা। সেটারিয়া ইটালিকা। আরেকটা উদাহরণ দেখাবো মেজর, সেটা হলো মারুয়া বা রাগি। এটাকে বলা হয় ফিঙ্গার মিলেট, ইলেউসিন কারাকোনা। কারাকানা, ইলেউসিন কোরাকানা। ইলেউসিন কোরাকানা এটাকে বলা হয় ফিঙ্গার মিলেট। এর যে ছড়াটা সেটাকে দেখতে মনে হয় হাতের আঙ্গুলগুলোর মতন, এই জন্য বলা হয় ইলেউসিন কোরাকানা। মারুয়া বা রাগি। তাহলে 4টা মেজর মিলেটস আমরা দেখলাম, জোয়ার, বাজরা, কাউন, মারুয়া বা রাগি। এরপরে মাইনর গুলো দেখবো, মাইনর মিলেটস গুলো, যেমন ল্যাপচুনা। ল্যাপচুনার বৈজ্ঞানিক নাম হলো সেটারিয়া ভার্টিসিলাটা। সেটারিয়া ভার্টিসিলাটা এগিয়ে বলা হয় হুকড গ্রাস মিলেটস। হুকড গ্রাস মিলেটস, ল্যাপচুনা। 2 নাম্বার হচ্ছে চীনা। চীনা এর বৈজ্ঞানিক নাম হলো প্যানিকাম মিলিয়াসিয়াম। প্যানিকাম মিলিয়াসিয়াম। মাইনর দুটো দেখালাম, এখন আমরা এই গাছগুলোকে চিনবো এবং এগুলোর ব্যবহৃত অংশ দেখব। এগুলো সবই কিন্তু পোয়েসি গোত্রের, কাজে গোত্রের নাম আমি বলছি না, এগুলো সবই পোয়েসি গোত্রের এবং বেশিরভাগ গুলোরই বীজ এবং শস্য বীজ, বীজের শস্য হচ্ছে খাদ্যাংশ বা ব্যবহৃত অংশ। মাইনর হলো ল্যাকচুনা এবং চীনা। মেজর মিলেটস গুলো আমরা দেখবো আগে। মেজর মিলেটস আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হলো জোয়ার। জোয়ারের গাছ একদম ভুট্টার মতন দেখতে, জোয়ারের ফুল দেখা যাচ্ছে। এটা হলো 1 নাম্বার জোয়ার। জোয়ারের বৈজ্ঞানিক নাম সরগম ভুলগ্যারি। সরগম ভুলগ্যারির এটা হলো দানা, জোয়ারের দানা। এটা জোয়ারের ভাত, এই দানা থেকে তৈরি করা ভাত। মেজর মিলেটস, তাহলে ব্যবহৃত অংশ হলো যে শস্য দানা, বীজ সেটা, আর এটা থেকে তৈরি করা একটা উপকরণ আমরা দেখতে পাচ্ছি ভাত। এরপরে 2 নম্বরে আসছে বাজরা। এটা হচ্ছে বাজরার যে ফসল, গাছের ছবি দেখতে পাচ্ছি, এর ছড়াগুলো লম্বা লম্বা। এটাও গাছটাও দেখতে কিন্তু ভুট্টার গাছের মতন। এটার বৈজ্ঞানিক নাম প্যানিসেটাম টাইফয়েডিয়াম। এটা বাজরার দানা, এটা বাজরা থেকে
রান্না করা ভাত, ব্যবহৃত অংশ এবং একটা ব্যবহার দেখলাম যে ভাত রান্না করা যায়। 3 নাম্বার হবে, এটা কিন্তু দেখতে দেখো ছড়াটা হচ্ছে পুরা শিয়ালের লেজের মতন, ফক্সটেল মিলেট, যেটাকে কাউন, আর যেটা বৈজ্ঞানিক নাম সেটারিয়া ইটালিকা। সেটারিয়া ইটালিকা বৈজ্ঞানিক নাম হলো সেটারিয়া ইটালিকা, এটার আঞ্চলিক নেম হলো কাউন। কাউন এবং এটাকে আরেকটা নামে আঞ্চলিকভাবে ডাকা হয়, সেটা হলো ফক্সটেল মিলেটস। তো ফক্সটেল মিলেট কেন বলা হয়? এটা শিয়ালের লেজের মতন এর ছড়াটা দেখতে। এর দানা দেখতে পাচ্ছি আমরা, এটা থেকেও রাইস তৈরি হয়, তারপর অন্যান্য উপাদানও তৈরি করা যায়, রায়, ভাত, পায়েস, সেটারিয়া ইটালিকা। 4 নম্বর দেখবো যেটা রাগি বা মারুয়া। মারুয়া বা রাগি, যার বৈজ্ঞানিক নাম ইলিউসিন কোরাকানা। ইলিউসিন কোরাকানা ফিঙ্গার মিলেট, এটার ছড়াটাও দেখো হাতের আঙ্গুলের মতন, এই জন্য এটাকে বলা হয় ইলিউসিন কোরাকানা ফিঙ্গার মিলেট। এখানে ফিঙ্গার মিলেটের দানা আমরা দেখতে পাচ্ছি, এটা থেকেও ভাত তৈরি হয়, ভাত হিসেবেও ব্যবহার করা হয়। আবার এই সমস্ত যে ক্ষুদ্র দানা, এগুলোকে পাশাপাশি গো খাদ্য বা গবাদি পশুর খাদ্য হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। এই সমস্ত ক্ষুদ্র দানাগুলো গবাদি পশু, পোল্ট্রি ফিড, ছোট ছোট দানাগুলোকে পোল্ট্রি ফিডেও ব্যবহার করা হয়। এরপরে মাইনর মিলেটস গুলো দেখবো আমরা। মাইনর মিলেটস এর মধ্যে প্রথমে বলছি ল্যাকচুনা, যার বৈজ্ঞানিক নাম সেটারিয়া ভার্টিসিলাটা। এটাকে বলা হয় হুকড গ্রাস মিলেটস। হুকড গ্রাস মিলেট, এটার দানাগুলো অনেক ছোট, যেটা দেখতে আতসী গাছ লাগবে, এতটাই ছোট। হ্যাঁ, ল্যাকচুনা সেটারিয়া ভার্টিসিলাটা। এই দানাগুলো আলাদা করা, প্রসেসিং খুব কঠিন, প্রক্রিয়াজাতকরণ, হয়তোবা এই কারণেই এই মিলেটটার ব্যবহারটা অত প্রচলিত না। চীনা আরেকটা মিলেটস, মাইনর মিলেটস, চীনা, যার বৈজ্ঞানিক নাম প্যানিকাম মিলিয়াসিয়াম। প্যানিকাম মিলিয়াসিয়ামের এখানে আমরা একটা, এটা গাছের ছবি, এটা একটা ছড়ার ছবি। অনেক ক্লোজ করার পরে এটাকে দেখা যাচ্ছে এর দানাগুলো কিছুটা কাউনের মতো, কিন্তু এটা কাউনের থেকেও ছোট, কাউনের চালের থেকেও অনেক ছোট, এটা থেকেও ভাত তৈরি করা যায়। এটা হলো চীনার দানা। চীনার বৈজ্ঞানিক নাম প্যানিকাম মিলিয়াসিয়াম। এবার সিউডো সিরিয়াল, যেগুলো অলিক তন্তুল শস্য আমরা বললাম, এটা 3 নাম্বার ফুড গ্রেইন। 1 নাম্বার ফুড গ্রেইন হলো সিরিয়াল, 2 নাম্বার ফুড গ্রেইন মিলেটস, 3 নাম্বার ফুড গ্রেইন আসছে সিউডো সিরিয়াল। কোনগুলো সিউডো সিরিয়াল? যেগুলো পোয়েসি গোত্রের বাহিরে। কাজে এখন আমি যে উদ্ভিদগুলোর উদাহরণ দেখাবো, সেই উদ্ভিদগুলোর বোটানিক নেমও দেখাবো, পাশাপাশি গোত্রের নামও দেখাবো, কারণ এই সিরিয়ালগুলোর গোত্র আলাদা, এরা পোয়েসি গোত্রের না। পোয়েসি গোত্রের বাহিরে অন্য গোত্রের উদ্ভিদ বা ফুড গ্রেইনকে সিউডো সিরিয়াল বলে। এগুলোর উদাহরণ আমি এখন দেখাচ্ছি, যে যেমন 1 নম্বর হলো কোটা। কোটা পলিগনেসি গোত্রের উদ্ভিদ কোটা। এই কোটার বৈজ্ঞানিক নাম হলো ফ্যাগোপাইরাম এস্কুলেন্টাম। কোটার বৈজ্ঞানিক নাম ফ্যাগোপাইরাম এস্কুলেন্টাম। আমি বেশি উদাহরণ দিচ্ছি না, আমি 3টা উদাহরণ দিব, এই 3টা তোমরা অবশ্যই মনে রাখবা সব সময়, তাহলে সিউডো সিরিয়ালের উদাহরণ তোমাদের মাথায় থাকবে। কোটা যেমন ফ্যাগোপাইরাম এস্কুলেন্টাম, এর গোত্র হলো পলিগোনেসি। 2 নাম্বার মাখনা, এটা কিন্তু একটা জলজ বড় লোটাস, এটা পদ্ম, সবচেয়ে বড় জলজ উদ্ভিদ। তো এটাকে বলা হয় আঞ্চলিক নেম মাখনা, এর বৈজ্ঞানিক নাম ইউরেলিয়া ফেরক্স। ইউরেলিয়া ফেরক্স, এটার হলো যে গোত্রের নাম হলো নিমফি এসি। মাখনা বোটানিক নেম ইউরেলি ফেরক্স। ইউরেলি ফেরক্স
আর গোত্রের নাম হলো নিম্ফিয়েসি। 3 নম্বর উদাহরণ হলো কুইনোয়া। কুইনোয়া যেটাকে বলা হচ্ছে চেনোপোডিয়াম কুইনোয়া। চেনোপোডিয়াম কুইনোয়া, এটার গোত্রের নাম হলো চেনোপোডিয়াসি। চেনোপোডিয়াসি গোত্রের একটা পেলাম, নিম্ফিয়াসি গোত্রের একটা সিউডোসেরিয়াল পেলাম, এবং পলিগোনেসির একটা সিউডোসেরিয়াল পেলাম। কোটা হলো পলিগোনেসি, মাখনা, নিম্ফিয়াসি, কুইনোয়া, চেনোপোডিয়াসি। এখন আমরা আবার এই বোটানিক নেম গুলো সহ এগুলো গাছের ছবি দেখবো। কোটার ফুড গ্রেন, মাখনার ফুড গ্রেন, কুইনোয়ার ফুড গ্রেন সহ আমরা দেখব। এগুলোর গোত্রের নাম একটা পলিগোনেসি, একটা নিম্ফিয়াসি, একটা চেনোপোডিয়াসি। 1 নম্বরে দেখতে পাচ্ছি কোটা। কোটা ফ্যাগোপাইরাম এসকুলেন্টাম। 2 নম্বর মাখনা ইউরেলিফেরাক্স। ইউরেলিফেরাক্স এইটার যে পাতাটা এতটাই শক্ত হয়, এখানে প্রায় 30 থেকে 40 কেজি ওয়েট ধারণ করতে পারে। একটা 30 থেকে 40 কেজি ওজনের মানুষও যদি এর উপর বসে থাকে সেটাকে ধরে রাখতে পারে। পাতাগুলো এতটাই হার্ডি। এরপরে আমরা দেখতে পাচ্ছি কণ্টকিত ফল। এই ফলের ভেতরের যে বীজ, দানা, এটাই হলো ব্যবহৃত অংশ। আর এগুলো ভাতের বিকল্প প্রধান খাদ্য হিসেবেই ব্যবহার করা হয়ে থাকে এই বীজগুলো। 3 নম্বর হলো কুইনোয়া, চেনোপোডিয়াম কুইনোয়া। চেনোপোডিয়াম কুইনোয়ার দানা আমরা এখানে দেখতে পাচ্ছি, চেনোপোডিয়াম কুইনোয়ার দানা। এগুলো ভাতের বিকল্প বা ভাত রুটির বিকল্প হিসেবে খাওয়া হয়ে থাকে। কুইনোয়া এটাও হলো বীজ, ফলের বীজ হচ্ছে ব্যবহৃত অংশ। তাহলে কুইনোয়া হলো চেনোপোডিয়াসি ফ্যামিলির। তারপরে কোটা হলো পলিগোনেসি, এবং মাখনা সেটা হলো নিম্ফিয়াসি গোত্রের। 3টা উদাহরণ। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের শেষে আমি বলেছি যে তোমাদেরকে কিছু কাজ দেব। আজকে ফুড গ্রেনের উপরে ক্লাস নিলাম, ইকোনমিক বোটানির পরিসর গুরুত্ব দেখলাম, তারপরে আনুষঙ্গিক অনেক প্রশ্ন তো থাকবেই, সেগুলো নিয়েও আমার ইকোনমিক বোটানি অংশটা শেষ হয়ে গেলে সেটার উপরে আলোচনা করব, বিভিন্ন সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। কিন্তু প্রত্যেক ক্লাসের শেষে যে কাজ থাকবে সেটা কিন্তু তোমাদেরকে করতে হবে। আজকে তোমাদের জন্য যে কাজটা থাকবে আজকের ক্লাসের উপরে, সেটা হলো 10টি অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন খাদ্যশস্য উৎপাদনকারী উদ্ভিদের সাধারণ নেম, বৈজ্ঞানিক নেম, গোত্র, ব্যবহৃত অংশ ও ব্যবহার উল্লেখ করে তালিকা তৈরি করা। এই 10টা, আমি কিন্তু 10-এর অনেক বেশি উদাহরণ দেখিয়ে দিয়েছি। সেখান থেকে তোমরা এই 10টা খাদ্যশস্যের উপরে এই তালিকাটা তৈরি করবে। এবং তোমাদের এই কাজের সুবিধার জন্য আমি কিছু বুক রেফারেন্স দিচ্ছি, যেটা তোমাদেরকে নোট তৈরি করতে সাহায্য করবে। এবং এটা হচ্ছে আমার ক্লাসের রেফারেন্সও। আমি যে ক্লাসগুলো নেই, যেখান থেকে আমার ক্লাসের সোর্সগুলো, তথ্যের যে সোর্সগুলো, সেটা এই বইগুলো থেকে নেওয়া থাকে। বুক রেফারেন্স 1 নম্বর হলো ইকোনমিক বোটানি, ইথনো বোটানি অ্যান্ড ফার্মাকগনোসি। রাইটার হলেন জীবন কৃষ্ণ সাহা এবং সুনির্মল চন্দ্র বসু স্যার, তাদের দুজনার লেখা। 2 নম্বর যে রেফারেন্স আমি দিচ্ছি সেটা হলো স্নাতক উদ্ভিদ বিজ্ঞান 2য় খণ্ড, আমজাদ স্যার এবং তরিকুল স্যারের লেখা। এটা আমার স্টুডেন্ট লাইফ থেকে আমার সবসময় সঙ্গী সাথী। এটা আমি খুব কমফোর্ট ফিল করি এখান থেকে তথ্য নিতে। তো এটা অনেক ভালো একটা বই, স্নাতক উদ্ভিদ বিজ্ঞানের 2য় খণ্ড। এরপরে যে সোর্স গুলো থেকে আমার তথ্য থাকে সেটা হলো বিভিন্ন ইন্টারনেট সোর্স, জার্নাল, এগুলো থেকে তথ্য নিয়ে থাকি। এই ছিল বুক রেফারেন্স। আর পরবর্তী ক্লাস আমি যেটা আলোচনা করব, ডাল উৎপাদনকারী উদ্ভিদ, তেল উৎপাদনকারী উদ্ভিদ। আমি এই ক্লাসগুলো, বোটানিক নেম গুলো ক্লাসে তো আমি যখন থাকতাম তখন তোমাদেরকে লিখতে দিতাম, পড়তে দিতাম, সেটা তো আমার স্কোপ হচ্ছে না, আমি সেই জন্য গাইড করছি।
আমি ধীরে ধীরে তোমাদেরকে ছবিগুলো দেখাচ্ছি, চেনানোর চেষ্টা করছি, এবং এইগুলোর আস্তে আস্তে বারবার উচ্চারণ করছি বোটানিক নেমগুলো, তোমাদের ব্রেনে যাতে যায়, তোমরা যাতে উচ্চারণ করতে পারো, তোমরা যাতে ভাইভাতে বলতে পারো বোটানিক নেমগুলো, সেভাবে আমি আস্তে আস্তে নিচ্ছি ক্লাসগুলো, আস্তে আস্তে উচ্চারণ করছি, তোমরা এইভাবে প্র্যাকটিস করবে নামগুলো। তো ডাল উৎপাদনকারী উদ্ভিদ এবং তেল উৎপাদনকারী উদ্ভিদ থাকবে পরবর্তী ক্লাসে। এতক্ষণ তোমরা মনোযোগ দিয়ে যারা আমার ক্লাস করলে তাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানে শেষ করছি। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।